আমার দুষ্টু পাখিটা। আর কি নামে ডাকি বলো তো তোমায়? একদম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানে ঠোঁট লাগিয়ে ইরাম ফিসফিস করল। ইজান, আমার ইজান শোনা, আম্মুর লক্ষ্মী ছেলেটা। আরে বাস! ইরাম, এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? অ্যামেজিং! তুমি যে ছোট, তাতে আমার জিনিসটাই তো ফিট খায় না, Come on, everybody, let's dance this night of with DJ. বড়দের নমস্কার, ছোটদের সালাম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল বাদশা ডায়েরি অফিসিয়ালে। আজ আপনাদের জন্য আমাদের চ্যানেলের প্রথম গল্প লেখিকা জাবিন ফোরকানের কলমে আমার আলাদিনের প্রথম পর্ব। গল্পে প্রধান চরিত্রে আছে সুজয়, রিমি, অতসী আর আমি স্বাগতা। চলুন গল্পটা শুরু করা যাক। তুমি আমার গলায় ইরাম আপুকে ঝুলিয়ে দিতে পারো না মম? উনি আমার থেকে 7 বছরের বড়, তার উপর ওনার একটা বাচ্চা আছে। বাচ্চা, গড ড্যাম! আমি পারবো না ওনাকে বিয়ে করতে। গলা নিচে, একদম চিৎকার চেঁচামেচি করবি না। পরিস্থিতির জটিলতা বোঝার চেষ্টা কর। কিচ্ছু বুঝতে চাই না আমি, কিচ্ছু না। ফর গড সেক, এটা আমার জীবন, সরকারি খেলার মাঠ না। তুমি একজন প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এইভাবে জবরদস্তি করতে পারবে না। আমি কোনোদিনও ইরাম আপুকে বিয়ে করব না, কোনো দিন না। আমার কথাটা একবার। না 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 এবং না, নো, নেভার, নেভার এভার ইন মাই লাইফ আই উইল ম্যারি এ সিনিয়র উমেন। বদ্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে চিৎকার করে বলা কথাগুলো। কোনো রাগঢাক নেই, সবটাই দিনের আলোর মতন পরিষ্কার, প্রকাশ্য। ডাইনিং টেবিলের পাশে চেয়ারে নিশ্চুপ বসে আছে ইরাম, সামনে দুটো স্যান্ডউইচ এবং কফি রাখা। খাবার আর গলা দিয়ে নামবে না তার। এবার কিছুটা ভাঙচুরের শব্দ আসছে। বাড়ির আদরে দুলাল হয়তো নিজের রাগ জড়বস্তুর উপর মেটাচ্ছে। অস্বাভাবিক নয়, ভীষণ স্বাভাবিক প্রতিক্রিয়া। তার জায়গায় ইরাম থাকলে হয়তো এমনটাই করতো। কে বলতে পারে? তুই শুনবি না তোর মায়ের কথা? আমি জীবনে কোনো দিন তোর কাছে কিছুই চাইনি। তুই আমার এই একটা ইচ্ছে পূরণ করতে পারবি না? ইচ্ছার একটা লিমিট থাকে মম। এবার শব্দগুলো এতটা জোরে হচ্ছে যে স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ইরাম চেয়ারে আর স্থির হয়ে বসে থাকতে পারল না, হুট করেই উঠে গেল। লিভিং রুমের সোফার নরম গদিতে একটি তোয়ালে বিছিয়ে ছোট্ট নিষ্পাপ প্রাণটিকে শুইয়ে রেখেছে সে। বেগুনি রঙের কাঁথায় মোড়ানো তুচ্ছ প্রায় এক অস্তিত্ব। মোমের মতন নরম শরীর, গোলাপ রাঙা মুখ, চোখ দুটো বন্ধ। কখন খোলা থাকে তখন তাতে এক আকাশ সমান মায়া করে, যখন খোলা থাকে তখন তাতে এক আকাশ সমান মায়া করে খেলা। ইরাম চুপটি করে নিজের অংশ নিজের সন্তানের কাছে বসলো। আলতোভাবে দুহাতের দুটো আঙুল নগণ্য শিশুটির দুই কানে ঠেকালো, যেন ঘুমন্ত অবস্থায় শিশুটি কিচ্ছু শুনতে না পায়। জননীর জীবনের নরক যে তার প্রাপ্য নয়। 3 মাস আগে। মা নারী শব্দের অলংকার, একজন নারীর জীবনের শ্রেষ্ঠ অর্জন, অমোঘ পরিপূর্ণতা। এতদিন এই শব্দটাকে শুধু পড়া হয়েছে, ডাকা হয়েছে, তবে কোনোদিন অনুভব করা হয়নি। আজ মাতৃত্বের প্রবল জোয়ারে ভেসে গিয়েছে ইরামের হৃদয়ঙ্গন। দুপুরের দিকে ডেলিভারি হয়েছে তার। এখন সন্ধেবেলা। হাসপাতালের কেবিনের শীতল বাতাস আরামদায়ক চাদরে মুড়িয়ে রেখেছে তাকে। মাত্রই দীর্ঘ এক ঘুম পেরিয়ে জেগে উঠেছে সে। বর্তমানে এক দৃষ্টে চেয়ে আছে বিছানার ঠিক পাশেই লাগোয়া বেসিনেটে রাখা নবজাতকের দিকে। চেয়েই আছে সে, চোখ ফেরাতে পারছে না। যতবার দেখছে ততবার তার বুকটা আবেগে স্রোতে পূর্ণ হচ্ছে। একটা সময় নিজেকে আর রুখতে পারল না ইরাম। 2 হাতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে বেসিনেটের কাছে গেল। আশেপাশে কোনো নার্স নেই। ব্যাপারটা অদ্ভুত লাগলেও তেমন কিছু ভাবল না আপাতত। তার সকল চিন্তা জুড়ে রয়েছে ভূমিষ্ঠ হওয়া সন্তান। বেসিনেটের ভেতর থেকে ছোট্ট ছোট্ট হাত পা নাড়ছে নবজাতক। সাদা নরম তোয়ালেতে মোড়ানো নাজুক শরীরখানি তার, টকটকে লাল দুটো কান এবং নাক, চোখের পাতা আধ খোলা, ত্বকের বর্ণটা লালচে।
যেন দারুণ সুখে কিছু একটা নেচে উঠল ইরামের মাঝে। কাঁপা কাঁপা দুই হাত বাড়িয়ে অতি সাবধানে সে নবজাতককে তুলে নিল নিজের বুকে। তার ত্বকের উষ্ণতা পেতেই বিড়ালের মতন মৃদু একটা শব্দ করে শিশুটি গুটি সুটি দিয়ে রইল। তীব্র আবেগের অশ্রু জমল ইরামের চোখ জোড়ায়। সন্তানকে বুকে চেপে সে কম্পিত গলায় ফিসফিস করে উঠল, আমার সোনা বাচ্চাটা, আমার মানিক, আমার কুচুপু। আম্মু তোমার আশায় কতকাল অপেক্ষার প্রহর গুনেছে, অবশেষে আসার সময় হলো তোমার। হুম। দুই হাতে হালকা শরীরটা তুলে ধরে তার কপালে চুমু এঁকে দিল ইরাম। তার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নবজাতকের গাল বরাবর। তাতে নিজের ছোট্ট হাতটা তুলে অস্বাভাবিকভাবে নাড়তে থাকলো শিশুটি। না পারতে মৃদু হাসল ইরাম। আমার দুষ্টু পাখিটা, আর কি নামে ডাকি বলো তো তোমায়? একদম নিজের মুখের কাছে তুলে নবজাতকের কানে ঠোঁট লাগিয়ে ইরাম ফিসফিস করল, ইজান, আমার ইজান শোনা, আম্মুর লক্ষ্মী ছেলেটা। আহ ইরাম হঠাৎ করে নিজের জায়গায় জমে গেল। গোঙানির শব্দ ভেসে আসছে কেবিনের ভিতর। এতক্ষণ যাবৎ হয়তো শোনা যায়নি, কিংবা ছেলেকে নিয়ে ব্যস্ত থাকার দরুন ইরাম মনোযোগ দেয়নি। গোঙানির শব্দটা এবার তীব্রতর হয়েছে। ব্যথাতুর কোনো ধ্বনি এটি নয়, বরং ভীষণ অন্তরঙ্গ, অশ্লীল ধরনের। মেয়েলি গলার শীতকার। হাসপাতালের কেবিনের ভেতর। প্রথমটায় নিজের বিশ্বাস হলো না ইরামের। দুপুরে ডেলিভারি হলো, নর্মাল ডেলিভারি। শরীরের ধকলের কারণে হয়তো কল্পনা করছে। আহ নবজাতক ইজানকে পুনরায় বেসিনেটে নামিয়ে রাখতে গিয়ে দ্বিতীয় দফায় থমকালো ইরাম। কান খাড়া হয়ে রইল তার। না, এবার কোনো ভুল নয়, সত্যিই এমন সুখের আহাজারি ভেসে আসছে তার কানে, কিন্তু ঠিক কেবিনের ভেতর থেকে নয়। শব্দের উৎসটা কান পেতে খেয়াল করতেই ইরাম বুঝতে পারল কেবিনের সঙ্গে লাগোয়া বারান্দা থেকে এইসব ধ্বনির উৎপত্তি। রাগের সীমা ছাড়িয়ে গেল তার। কার এত বড় দুঃসাহস যে একজন পেশেন্টের কেবিনের ভিতরে এমন অশ্লীল কর্মকাণ্ড করতে পারে? ছেলেকে বুকে চেপে রেখেই ধীর পায়ে এগিয়ে গেল ইরাম, সাবধানী ভঙ্গিতে। কেবিন থেকে বারান্দায় যাওয়ার দরজাটা চাপানো, ঠিক লাগানো নয়। গোঙানির শব্দ আরও পরিষ্কারভাবে কানে আসছে এবার, সঙ্গে ভারী নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ। একদম কিনারায় এসে থামল ইরাম। ঠাস করে দরজাটা খুলে ঢুকে যেতে কেমন যেন সংকোচ হচ্ছে তার। যদিও মূল সংকোচ বারান্দায় উপভোগে ব্যস্ত থাকা যুগলের করা উচিত। যে কোনো জায়গায় শুরু হয়ে যায় এরা। কোনো ওয়ার্ড বয় আর নার্সকে একসাথে দেখলে একটুও অবাক হবে না এরাম। বুকে তার নিজের বাচ্চা, তাই এক মুহূর্তও দ্বিধা করলেও হৃদয়ের প্রবল এক সন্দেহ থেকে দরজাটা নিঃশব্দে হালকা ঠেলে ভিতরে উকি দিল সে। সন্ধ্যা হয়ে গিয়েছে। বারান্দায় রেলিংয়ের বদলে থাই গ্লাস দিয়ে বাঁধানো, তাই প্রথমটায় কিছু নজরে এলো না ইরামের। চোখ পিটপিট করে ভালো মতো তাকাতেই তার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য থমকে গেল। দৃষ্টি প্রসারিত হয়ে রইল ফুটবলের মতন। বারান্দার দেয়ালের সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে আছে ইরামের কেবিন নার্স। যুবতী মেয়েটির একটি পা তুলে রাখার সামনে দাঁড়ানোর পুরুষটির কোমরে জড়িয়ে ধরে রেখেছে তারা একে অপরের শরীরকে। নার্সের পোশাকের নিম্নাংশ অগোছালো, ঠিক তেমনভাবেই পুরুষটির পরনের সাদা শার্টের বোতাম খোলা। বুক বেয়ে ঘামের ফোঁটা গড়াচ্ছে। মেয়েটির ঘাড়ে মুখ গোজা, উভয়ে শিরশির করে কেঁপে উঠছে নিজেদের অভিসারের গভীরত্বে। ইরাম অবাক হলো না, সরেও গেল না, শুধু স্থির দাঁড়িয়ে থাকলো নিষ্প্রাণ এক পুতুলের মতন। তার বুকে কুই কুই করে উঠল ইজান, অথচ নব্য জননী সেই শব্দটুকুও শুনতে পেল না। তার দুই নয়ন আবদ্ধ এক যুগলের অভিসার পানে। যেখানে থাকা পুরুষটি তার স্বামী, তার সন্তানের জন্মদাতা পিতা অরণ্য মির্জা সওদাগর। ইরাম যে দরজায় এসে দাঁড়িয়েছে সেটা অরণ্য টের পেয়েছে। লোকটা তার গায়ের গন্ধ অব্দি কীভাবে যেন শুকে ফেলে। নার্সের ঘাড়ে গুজে রাখা মুখটা সে সামান্য একটু তুলল। একজোড়া শকুনে দৃষ্টি মিলিত হলো ইরামের সঙ্গে। অরণ্যর অসম্ভব সুদর্শন মুখমণ্ডল জুড়ে ঘামের ফোঁটা চিকচিক করছে মুক্তোর দানার মতন। উজ্জ্বল ফর্সা ত্বকে অভিসারের তপ্ততায় ফুটে উঠেছে লালচে বর্ণ। চোখজোড়া কালোই, তবে তাতে জলজল করছে
এক জনমের ক্ষুধা। সরাসরি ইরামের দিকে তাকিয়ে নার্সের শরীরে আরও গভীরভাবে ঝুঁকল সে। তার গভীরতম ছোঁয়ায় উন্মাদ যুবতী নার্স ঢলে পড়ল, কেঁপে কেঁপে উঠে অরণ্যের পিঠে খামচে ধরল। আহ আহা অরণ্য ঠোঁটে তীর্যক হাসি ফুটিয়ে নার্সের ঠোঁট চোরা দখল করে নিল। চুম্বন নয়, রীতিমতো কামড়ে ধরল বহু দিন যাবৎ ক্ষুধার্ত থাকা হায়নার মতন। আর দেখতে পারল না ইরাম। তড়ি ঘড়ি করে সে বারান্দা ছেড়ে কেবিনের ভিতরেই চলে এলো। কোনো মতে হাতের কাঁপুনি ঠেকিয়ে ছোট্ট ইজানকে সে পুনরায় বেসিনেটে রেখে দিল। অতঃপর নিজের বিছানায় ধপাস করে বসে রইল রোবটের মতন। কতটা সময় একইভাবে পার হলো ঠাউর করতে পারল না সে। মাথার ভেতরে দপদপ করছে তার, ভারী নিঃশ্বাস ফেলছে, বুকটা চেপে আসছে ব্যথায়। আজকের দিনটা অন্তত তাকে রেহাই দেওয়া যেত। আজ তাদের সন্তানের জন্মদিন। কিছুক্ষণ বাদে কেবিনে ঢুকলো কেবিন নার্স, পরিষ্কার পরিপাটি। ইরামকে ঘুমিয়ে থাকার বদলে বিছানায় বসে থাকতে দেখে নার্স এক লহমার মতো থমকালো। পরক্ষণেই অবশ্য কিছুই হয়নি এমন ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলল, আপনি উঠে পড়েছেন? বেশ, আমি গিয়ে আপনার সন্ধ্যার নাস্তাটা নিয়ে আসছি, বিশ্রাম নিন। কেবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল নার্স। এরপরই বারান্দার দরজা ঠেলে ধীর পায়ে ভেতরে এলো অরণ্য। নার্স যতটা পরিপাটি ছিল, অরণ্য ততটাই অগোছালো। শার্টের সবগুলো বোতাম এখনও লাগানো হয়নি। প্যান্টের বেল্টটা টেনে টাইট করতে করতে কেবিনের মাঝখানে এসে দাঁড়ালো সে। ইরাম স্থির চেয়ে দেখল নিজের স্বামীকে। লোকটা এখনও তার স্বামী বলে সম্বোধন করে যাওয়া উচিত কিনা সেটা নিয়ে অবশ্য দ্বিমত আছে তার। অরণ্য আসলেই সুদর্শন। 6 ফুট 2 ইঞ্চির উচ্চতার একটি সুগঠিত পেটানো শরীর। নিয়মিত জিম করার কারণে শরীরে কোনো মেদ নেই। শার্টের উপরেও তার মাংসপেশির গড়ন বোঝা যায়। প্রথম দফায় তাকিয়ে আন্দাজ করা কঠিন যে লোকটার বয়স ইতিমধ্যে 35 ছুঁয়েছে। ঘন ভ্রু, পুরু ঠোঁট এবং তীক্ষ্ণ চিবুক, কালো বাদামের মিশেল চুলের রঙে। ইরাম চেয়ে দেখল, এই সৌন্দর্যে তার বিতৃষ্ণার ঠেকুর উঠল। সৃষ্টিকর্তা কি নিপুণ হাতে এমন সৌন্দর্য তৈরি করেছেন, অথচ মনটা কি কদর্য। এরকম সুদর্শন আরও একটি মানুষকে চেনে ইরাম। অরণ্যর চোখ ধাঁধানো রূপ তাকে সেই সৌন্দর্যকে ঘৃণা করতে শিখিয়েছে। অরণ্য নিজেকে পরিপাটি করে শীষ বাজাতে বাজাতে আশেপাশে তাকালো। বিছানায় বসে থাকা স্ত্রীর দিকে চেয়ে এক গাল হাসল সে। ওয়েল, গুড ইভিনিং হানি। বেসিনেটের দিকে এগিয়ে গিয়ে ইজানকে এক হাতে কোলে তুলে ফেলল অরণ্য। যত্নের বালাই নেই। হাতের তালের উপর শরীরটাকে এমনভাবে ধরল যেন নিজের সন্তানকে নয়, বরং ল্যাবরেটরির কোনো গিনিপিগকে পর্যবেক্ষণ করছে। ইজান পিতার হাতের শক্ত, রুক্ষ, অসচেতন স্পর্শে স্বাচ্ছন্দ্য বোধ করল না। ছোট্ট হাত পা ছুঁড়ে কান্নার দমক তুলল। বাঁকা হাসি ফুটল অরণ্য মির্জা সওদাগরের ঠোঁট জুড়ে, যেটার কোনায় এখন একটা কামড়ের দাগ স্পষ্ট। অরণ্য নিজের অপর হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী মেলে ইজানের শরীরের সাইজ মাপতে লাগলো। আরে বাস! ইরাম, এই সাইজের জিনিস তোমার পেটে ফিট হলো কিভাবে? অ্যামেজিং! তুমি যে ছোট, তাতে আমার জিনিসটাই তো ফিট খায় না। ইরাম লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। এতক্ষণ যাবৎ সে শীতল থাকলেও ইজানের কান্না তার হৃদয় ছিন্ন ভিন্ন করে ফেলেছে। ছুটে এসে সে অরণ্যের হাত থেকে ইজানকে ছিনিয়ে নিয়ে বুকের সাথে চেপে ধরল। খবরদার বলে দিচ্ছি, আমার ছেলেকে ছোবেন না। অরণ্য এক মুহূর্তেই জমে গেল। মাথা কাত করে বিস্ময় নিয়ে তাকালো। ইরামকে আজ অন্যরকম দেখাচ্ছে। এত কষ্টকর ডেলিভারির পর মেয়েরা মুষড়ে পড়ে, অথচ ইরামের হয়েছে ঠিক উল্টোটা। অজানা এক শক্তিতে টকবক করে ফুটছে সে। সদা নির্বিকার থাকা চোখ জোড়ায় আজ আগুন জ্বলছে। যেন কয়েক ঘন্টার ব্যবধানে বিশাল পরিবর্তন হয়েছে তার মাঝে। বোকা অরণ্যর ধারণায় নেই আজকের আগে ইরাম ছিল শুধুমাত্র একজন নারী, আজ থেকে একজন মা। তাই অরণ্য ভাবল তার ইরাম তো আগে এমন ছিল না। 2 হাত তুলে সমর্পণের ভঙ্গিতে অরণ্য বলল, ও চিল চিল চিল! আরে প্রোডাক্ট তো আমারও, আমি ছুঁয়ে না দিলে কে দেবে শুনিয়ে?
কেউ না, আমি বাদে কেউ না। শুনেছেন আপনি? ও, এত তেজ কিসের? এবার অরণ্যর গলা শক্ত হয়ে এলো। লম্বা 2 পায়ে ইরামের কাছে পৌঁছে গেল সে। এক হাতে স্ত্রীর চুলের গোছা মুঠো পাকিয়ে ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে ফেলল ইরাম, তবুও একটা টু শব্দ করল না। নিজের ছেলেকে বুকে আগলে রাখল, ঠিক যেমন করে সিংহী পাহারা দেয় নিজের শাবককে। অরণ্য ভ্রু কুচকে গম্ভীর কণ্ঠে শুধালো, একটু বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছি মনে হচ্ছে। হ্যাঁ, কি ভেবে নিয়েছিস তোকে ছাড়া আমার চলবে না? একটা বাচ্চা পয়দা করে দিয়েছিস, সো হোয়াট? যদি আমি চাইতাম আমার আন্ডারে বাচ্চাদের একটা ফুটবল টিম থাকতো, বুঝেছিস? তোকে একটু বেশিই ভালোবাসি বউ বলে সেটার এইভাবে সুযোগ নিবি তুই বারবার, হিরাম। আমি আপনার বউ না। আজ ইরামের মাঝে ভয়ের লেশ মাত্র নেই। স্তব্ধ হয়ে তাকে ছেড়ে দিয়ে এক পা দূরে সরে দাঁড়ালো অরণ্য। কোমরে 2 হাত রেখে কিছুক্ষণ নিশ্চুপ চেয়ে রইল। পর মুহূর্তেই আচমকা খিলখিল করে হেসে উঠল। আর ইউ সিরিয়াস রাইট নাও হানি? তোকে 3 কবুল বলে বিয়ে করেছি, তোর বুকে আমার ছেলে, আর তুই বলছিস তুই আমার বউ না? ডেলিভারির পর তোর মস্তিষ্কটাও ঢিলে হয়ে গিয়েছে নাকি? হ্যাঁ, এই ডাক্তারের বিরুদ্ধে তো মামলা দিতে হবে আমার। ইজানকে অতি সাবধানে নিজের বিছানায় শুয়ে রাখলো ইরাম। ছেলের কান্না থেমেছে এবং ঠিক আছে নিশ্চিত করার পরে সে ঘুরে দাঁড়ালো। অরণ্যের তাচ্ছিল্যের দৃষ্টি মোকাবিলা করলো দৃঢ়ভাবে। আপনাকে মনে করিয়ে দিই, আজ থেকে ঠিক 5 মাস আগে আপনি নিজে আমাকে তালাক দিয়েছিলেন। অরণ্যর চেহারা থেকে ক্ষণিকের জন্য বিনোদনের ভাবটুকু উবে গেল, তবে নিজের আত্মবিশ্বাসী ভঙ্গিমা একটুও ছাড়ল না সে। ইরামের দিকে এগিয়ে এসে 2 হাত রাখল রমণীর কাঁধে। অদ্ভুতভাবে সুর পাল্টে আদুরে গলায় বলল, ও কাম অন ডার্লিং, তুমি ওটা এখনো মনে ধরে বসে আছো? আরে ওটা তো আমি মন খারাপ করে বলেছিলাম। তুমি জানো না তোমাকে কত আদর করি আমি? তাছাড়া ধর্মকর্ম আমি একটু হলেও জানি, বুঝেছো? ওই তালাক ফালাক হবে না, কারণ তুমি প্রেগনেন্ট ছিলে। অল্প বিদ্যা ভয়ঙ্করী। কে বলেছে আপনাকে ওই তালাক গণ্য হয় না? হয়। বাচ্চা জন্ম অবধি আমার ইদ্যৎকাল চলেছে। আজ আমার ইদ্যৎ শেষ। স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে আপনাকে তার সঙ্গে রুজু করতে হবে। ক্ষীণ এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। প্রথমবারের মতন শঙ্কা দেখা গেল অরণ্যর মাঝে। 2 মিনিট চুপ থাকলো সে। তারপর খানিকটা গম্ভীর গলায় নিজস্ব অহংকারটুকু চেপে বলল, বেশ তো, তবে রোজই করলাম আমি তোমার সাথে। নিজের কাঁধের উপর থেকে একদম ধীর স্থিরভাবে অরণ্যের হাত দুখানা সরিয়ে পিছিয়ে দাঁড়ালো ইরাম। আরও একবার অরণ্যর মনে হলো সম্পূর্ণ ভিন্ন এক ইরামকে দেখছে সে। দৃঢ় গলায় ইরাম জানালো, আমি আপনার সঙ্গে রুজু করব না মিস্টার অরণ্য মির্জা সওদাগর। আজ থেকে আপনি আমার স্বামী নন, স্রেফ একজন পরপুরুষ। পরপুরুষ তো বেশ, আমিও দেখি কিভাবে তুই একটা বাচ্চা বুকে ঘুরে বেড়াস। তোর জন্য আমার দরজা জীবনের জন্য বন্ধ। দূর হতে পারিস আমার চোখের সামনে থেকে, নিজের পেটের বেয়াদব ফসল সমেত। সি ইফ আই কেয়ার। অরণ্য নিজের কথা রেখেছে। সত্যি সে কোনো কেয়ার করেনি। ডিভোর্স পেপারে সাইন করেছে, অথচ ইজানকে নিয়ে কাস্টাডির প্রশ্ন ওঠেনি। একদম অঘোষিতভাবেই সমস্ত দায়িত্ব বর্তেছে ইরামের উপর। সে অবশ্য এমনটাই চেয়ে এসেছিল, তবে বাস্তবতা আমাদের ভাবনার চাইতে বহু কঠিন। এখানে যা চাওয়া হয় তার উল্টোটাই বরং পাওয়া যায়। ইজানকে নিয়ে প্রথম মাসটা ইরাম কাটিয়েছে দুর্বিষহভাবে। না, নিজের বাপের বাড়িতে যায়নি সে। ওই বাড়িটা এখন আর বাপের বাড়ি নেই, বরং ভাইয়ের বাড়িতে পরিণত হয়েছে। সেখানে অন্যদের উপরে বোঝা হয়ে গেলে ঠিক তাকে অসম্মান করা হবে। তাছাড়া তার ভাই এই ডিভোর্সের ঘোর বিরোধী ছিল। সাহায্য কামনার প্রশ্নই আসে না। নিজের হাতে থাকা যৎ সামান্য কিছু টাকা সম্বল করে সে ওঠে একটি মেস বাসায়। আমাদের সমাজটাও ভীষণই অদ্ভুত। সিঙ্গেল মাদার হওয়াতে তাচ্ছিল্য কম সহ্য করতে হয়নি ইরামকে। তবুও তার সব কিছু সয়ে যাওয়া একটা মাত্র শক্তি ইজান। নবজাতক নিজের জননীকে সামান্য চাহনিতেই ঘায়েল করার
ক্ষমতা রাখে, তেমন সে পারে তাকে পুনরুজ্জীবিত করতেও। ইরাম একটা কাজের সন্ধান শুরু করে। মাস্টার্স কমপ্লিট করা হয়েছে তার, অথচ দেশের কর্মসংস্থানের অভাব সে টের পেতে শুরু করে হাড়ে হাড়ে। একটা 1 মাসের বাচ্চাকে বুকে চেপে এই অফিসারের কেবিন থেকে সেই অফিসারের কেবিন, পিয়নের পিছু পিছু, দালালের পিছু পিছু ছুটে শুধু পায়ের স্যান্ডেলের তলাই ক্ষয় করেছে। লাভটা কিছুই হয়নি। কেউ ইরামের উপর দয়া করেনি, না তার দুধের শিশুটার উপর। একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা অবশ্য দয়া করেছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার কনফার্ম, তার বিনিময়ে কোনো ইন্টারভিউ অবধি দিতে হবে না, শুধু ইরামকে সপ্তাহে 1 রাত করে তার সঙ্গে হোটেলে যেতে হবে সঙ্গ দিতে। সেই অ্যাপয়েন্টমেন্টের লেটার ইরাম কুচি কুচি করে ছিঁড়ে ছুঁড়ে মেরে এসেছে লোকটার মুখের উপরে। 3য় মাস করাতে করাতে অবস্থা গুরুতর হতে শুরু করে। অরণ্য হয়তো ব্যাপারটা আন্দাজ করেছিল। ইরামের সংগ্রাম, একলা চলতে চাওয়ার ভয়াল লড়াই অরণ্যর পক্ষ থেকে তার জন্য শাস্তি স্বরূপ ছিল। যেন অরণ্য ওত পেতে অপেক্ষায় আছে, কখন ইরাম সম্পূর্ণভাবে ভাঙবে আর তার দুয়ারে গিয়ে দাঁড়াবে। অদম্য ইরাম যায়নি। নিজে না খেয়ে হলেও ইজানের জরুরি জিনিসপত্র কেনার জন্য টাকা রেখে দিয়েছিল। এদিকে দিন দিন ছোটাছুটি এবং অভাবের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেয় তার। ব্রেস্ট ফিডিং করায় সে ইজানের উপরে না চাইতেও জননীর ধকলের প্রভাব পড়তে শুরু করে। নিজ অবধি ইরাম ঠিক ছিল, কিন্তু ইজানের উপরে একটা আঁচ আসা মাত্র তার সমস্ত ধৈর্য, ইচ্ছা, লড়াইয়ের বাসনা গুড়িয়ে যায়। ইরাম প্রথমবারের মতন নিজের লড়াইয়ে হেরে যায় একদিন। ফার্মেসির সামনে দাঁড়িয়েছিল সে, কোলে কাঁথার ভেতরে ছটফট করে কাঁদছিল ইজান। সামনে রাখা ওষুধের দাম ছিল 100 টাকা, অথচ ইরামের হাতের মুঠোয় ছিল শুধুমাত্র পুরনো দুটো 20 টাকার নোট। সেই দিনের মতন অসহায়, ব্যর্থ ইরামের নিজেকে আর কখনো মনে হয়নি। যে মায়ের নিজের সন্তানের মুখে 1 ফোঁটা ওষুধ অব্দি তুলে দেওয়ার ক্ষমতা নেই, সে আবার কেমন মা? বাড়িটা আলিশান নয়, মোটামুটি সামর্থ্যবান এক গৃহস্থালী পরিবেশ। সামনে লোহার গেট, ভেতরে ছোট উঠোনের মতো জায়গা, সেখানে বিশাল একটি আম গাছ, সিমেন্টের বেড়া দিয়ে বাধাই করা। 2 তলা বাড়ির ছাদটায় সারি বেঁধে বসে আছে একদল কবুতর, তাদেরটাকে মুখরিত স্নিগ্ধ সকাল। গেটের পাশে হালকা রং উঠে যাওয়া দেয়ালের বোর্ডের লেখা মুন্সি বাড়ি। ইরাম যখন ধীর পায়ে বাড়িটার গেটের সামনে এসে দাঁড়ালো, তখন সূর্য মাথার উপরে খাড়া কিরণ দিচ্ছে। এক হাতে ধরা লাগেজটা ছেড়ে দিয়ে ইরাম অন্য হাতে নিজের বুকে আগলে রাখা যক্ষের ধনকে সযত্নে কাঁথা দিয়ে ঢেকে সূর্যের আড়াল করে নিল। মুখের উপরে 2 হাত মুঠি পাকিয়ে পরম শান্তিতে ঘুমোচ্ছে ইজান। সারা রাত থেকে ছটফট করছিল। ইরাম এক নজর আশেপাশে তাকালো। বহুদিন বাদে সে এই তল্লাটে এসেছে। অতি চেনা জায়গাটাও কেমন অপরিচিত লাগছে। বিয়ের পর একবারের জন্য আর নিজের বাড়িতে ফেরেনি সে। আম গাছে অনেকগুলো মুকুল ধরে আছে, শীঘ্রই আম ধরবে স্পষ্ট। চোখ ঘুরিয়ে একবার পিছনের দিকেও তাকালো ইরাম। 2টো গাড়ি যাওয়ার মতন প্রশস্ত রাস্তার ওপাশে আরও একটি 2 তলা বাড়ি, ঠিক মুন্সিবাড়ির বিপরীতে। উভয়ের মাঝে অবস্থানের ভিত স্পষ্ট। রাস্তার ওপাশের বাড়িটা বেশ পরিপাটি, আলিশান, অফিসারদের বাংলো বাড়ির মতন দেখতে। ধপধপে সাদা দেয়াল, উঠোনে কৃত্রিম ঝর্ণা এবং একপাশে ফুলের বাগান। ছোট একটা গ্যারেজে একটা গাড়ি রাখা, মূল ফটকটাও সোনালি রঙের ধাতুতে গড়া। সূর্যের আলো প্রতিফলিত হয়ে চিকচিক করছে। মার্বেল পাথরের দেয়ালে খচিত গোটা গোটা অক্ষর, ডক্টর সামিয়া মুন্সি, AKM আহমদ উদ্দিন। মুন্সিবাড়ি এবং ওই বাড়িটার মাঝে আভিজাত্যের বিভেদ পরিষ্কার। ওটা ইরামের খালার বাড়ি, যেই বাড়িতে বহু বছর যাবৎ তার পা রাখা হয়নি। মাথা ঘুরিয়ে নিজেকে শক্ত করে ইরাম এক হাতে লাগেজ টেনে মুন্সিবাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাড়ির দরজাটা চাপিয়ে রাখা, আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। তাই ইরাম নিঃশব্দে সিঁড়ি বেয়ে উঠে এসে ভেতরে ঢুকল। বসার ঘরটা আগের মতোই আছে, বিশেষ পরিবর্তন হয়নি। তবে ফার্নিচার এবং শোপিসে বেশ নতুনত্ব এসেছে। ইরাম থাকতে ব্যবহার করা পুরাতন সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে, তাতে সন্দেহ নেই।
নতুন চিকচিক কাপড়ে মোড়া সোফার গদিতে বসে আছে একটা বছর চারেকের বাচ্চা ছেলে। তার যমজ ভাই খালি গায়ে শুধু হাফ প্যান্ট পরে বাড়ি ময় দৌড়ে বেড়াচ্ছে। পিছু পিছু যাচ্ছে ঢোলা টি শার্ট আর ট্রাউজার পরনে এক রমণী, হাতে ভাতের থালা। ছেলেদের খাওয়াতে ছোটোখাটো একটা যুদ্ধে লিপ্ত হয়েছে সে। ইরাম একটি প্রশ্বাস টানল, তারপর নরম গলায় বলে উঠল, আসসালামু আলাইকুম মিথিলা, কেমন আছো? তার কণ্ঠ শুনতেই মিথিলা নামক রমণী থমকে গেল, বিস্ময় নিয়ে তাকালো। ক্ষণিকের জন্য ইরাম ওই চোখ জোড়ায় ভীষণ অস্বস্তিবোধ দেখল, যা পর মুহূর্তেই উবে গেল শীতল অভিব্যক্তিতে। ওয়ালাইকুম আসসালাম আপু, হোয়াট এ সারপ্রাইজ। আসুন বসুন, রোহন সরো, তোমার ফুপিকে বসতে দাও। সোফায় থাকা ছোট ছেলেটা তৎক্ষণাৎ লাফিয়ে নেমে পড়ল। ইরাম মুচকি হেসে রোহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে সোফায় বসল, লাগেজটা এক পাশে রাখলো। সরাসরি না তাকিয়েও খেয়াল করলো মিথিলা বাঁকা দৃষ্টিতে লাগেজটাকে দেখছে। ছেলেদের খাওয়ানোয় আপাতত বিরতি দিয়ে মিথিলা রান্নাঘরের ভেতরে চলে গেল। 2 মিনিটের মাথায় ফিরে এলো এক গ্লাস শরবত এবং বিস্কুটের পিরিচ নিয়ে। ইরাম তখন ইজানকে সাবধানে সোফার একপাশে শুইয়ে টিস্যু দিয়ে নিজের মুখ মুছে নিচ্ছিল। সুতির শাড়ি পরলেও গরমে খানিকটা ঘেমে গিয়েছে থ্যাঙ্কস মিথিলা। বলে সে শরবতটা তুলে নিল। মিথিলা অন্য পাশের সোফায় বসে নিজের দামি স্যামসাং ব্র্যান্ডের ফোন তুলে কিছু করতে করতে জানালো, রাহাত তো অফিসে আর ইনান কলেজে, ক্লাস টেস্ট আসছে বললো। ও, তাহলে আপনার তাড়া নেই, ভালোই হলো তবে। মুখে বললেও মিথিলার চেহারার বিতৃষ্ণাটুকু ইরামের নজর এড়ালো না একটুও। ঠিক এই শঙ্কাটাই করেছিল সে, নিজেকে কেমন ছোট মনে হচ্ছে, অথচ আপাতত এছাড়া তার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই। সকালের কাহিনী গড়িয়ে দুপুর হয়ে গেল। মিথিলা রান্নাঘরেই ব্যস্ত সময় কাটিয়েছে। মুরগি এবং ইলিশ মাছ ভেজেছে, সঙ্গে পোলাও। ইরাম তাকে সাহায্যের আবেদন জানালেও সে নাকচ করে দিয়েছে। মেহমানদের নিয়ে নাকি কাজ করাতে হয় না। অনায়াসে বাড়ির সদস্যকে মেহমান হিসাবে সম্বোধন করার বিষয়টা ইরামের আত্মসম্মানে ঘা দিলেও প্রতিবাদ করল না সে, বরং মিথিলার যমজ 2 ছেলেকে সুন্দর মতো খাইয়ে দিল। যারা মায়ের কাছে একদম খেতে চায় না, তারা ঠিকই ফুপুর কোলে বসে অত্যন্ত আদরে গদগদ হয়ে খাবার খেয়ে নিল। মিথিলা আর চোখে দেখলেও কোনো মন্তব্য করল না। রান্নাবান্না শেষ হয়ে গেলে গোসল সেরে সালোয়ার কামিজ পরে নিচে এলো মিথিলা। ছেলেদের ভরা পেটে ঘুম পাড়িয়েও রেখে এসেছে, অথচ ইরাম তখনও বসবার ঘরের সোফায় বসে আছে। তাকে ভেতরের রুমে গিয়ে কাপড় বদলানোর কিংবা বিশ্রামের কোনো আহ্বান মিথিলা জানায়নি, জানাবেও না। তার স্বামী রাহাতকে এসে আগে বিষয়টা মিটমাট করতে হবে। কেন এসেছে এই ডিভোর্সি মেয়েটা, কি বুঝি না নাকি? স্বামীর হাত কপাল থেকে উঠে গিয়েছে, এখন ভাইয়ের অন্ন ধ্বংস করার ধান্দা, উপরন্তু একটা বাচ্চা ফ্রি। এত কিছুর ভাবনা চিন্তা মিথিলার মাঝে চললেও সে ভদ্র গলায় বলল, আপু কতক্ষণ ধরে বসে আছেন? টেবিলে আসুন, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, ক্ষুধা তো একটু লেগেছেই। ইজান এখনও ঘুম থেকে ওঠেনি, তাই বেশি দেরি করলো না ইরাম। ছেলে ঘুমে থাকতেই কাজ সেরে ফেলতে হবে তার। টেবিলে গিয়ে বসলো সে। মিথিলা বেশ ভালোভাবেই তার খাবার বেড়ে দিল প্লেটে। ইরাম হাত ধুয়ে ভাত মাখতে মাখতে বলল, বাবুরা ঘুমিয়েছে? হ্যাঁ, আপনি খান, আর একটু ঝোল দেই আপনাকে। আরে না না, যথেষ্ট। তুমি দারুণ রান্না করো মিথিলা। আপু, দ্য ওয়েল আর ইউ ড্রয়িং ইন মাই হাউস? ইরাম সবেমাত্র ভাতের প্রথম লোকমাটা মুখে দিতে যাচ্ছিল, তখনই পুরুষালীর তেজি কণ্ঠটি ভেসে এলো। পিছনে ফিরে তাকালো সে। সদর দরজা দিয়ে ভিতরে ঢুকেছে গাট্টা করতে এক পুরুষ, এখনও যুবক শ্রেণীর মাঝে পড়ে বয়স এবং চেহারা। ইরামের মতোই নাকটা খাড়া, চিবুকের নিচে ছোট্ট একটা আঁচিল, নেভি ব্লু স্যুট পরনে, হাতে ব্রিফ কেস, ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ইরাম ভাত রেখে চেয়ার ছেড়ে উঠে পড়ল। রাহাত ভাই। প্লিজ আমাকে ভাই বলে ডাকবেন আপু। ইরাম জমে গেল নিজের জায়গায়, প্রসারিত নয়ন তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। রাহাত এগিয়ে এসে ঠাস করে ব্রিফকেসটা ফ্লোরের উপরে রেখে দিল, অতঃপর নিজের গলায় টাই
বাধা ঢিলে করতে করতে অসন্তুষ্ট চোখে সোফায় ঘুমিয়ে থাকা ইজানকে দেখল, বলল, সাবধান করেছিলাম আমি তোমাকে, একটুখানি মানিয়ে নিয়ে চলো। তুমি আমার কথা শোনোনি আপু, তুমি চলেছো তোমার মর্জি মতো। বারবার বলেছি আমি, একলা একটা মেয়ে মানুষ সমাজে চলতে পারে না, মহিলা মাত্রই পুরুষ দরকার। কিন্তু তুমি মহিষী না কিনা, এখন কেন এসেছো আমার কাছে? কি চাই তোমার আমার বাড়িতে? তোর বাড়ি? ভাই, এটা কি আমার বাড়ি নয়? আমার মায়ের বাড়িতে আমি আসতে পারি না? রাহাতের ভ্রুজোড়ার কুঞ্চন বাড়ল। কোমরে 2 হাত রেখে সে দাঁড়ালো শক্ত ভঙ্গিতে। আপু, আমার ওসব আবেগ চর্চার সময় নেই। তুমি সেই সকালে এসেছো, লাগেজ দেখতে পাচ্ছি, এর অর্থ তোমার যাওয়ার কোনো প্ল্যান নেই। সোজা সাপটা আমাকে বলে দাও, কি চাও তুমি? ইরাম একটি শক্ত ঢোক গিলল। আজও তার মনে পড়ে সামনে দাঁড়ানো এই পুরুষটার চুল আঁচড়ে দিত সে মায়ের মতন, মুখে মুখে ভাত খাইয়ে দিত কলেজে পাঠানোর আগে। আজ সেই ছেলেটা তার সামনে দাঁড়িয়ে আছে পুলিশের দারোগার মতন, যেন ইরাম অপরাধী। মাথা ঝাঁকালো সে। জগতে আপন বলে কিছু হয় না, সেটা তার চাইতে ভালো কেই বা বোঝে। চোখে পানি আসতে চাইলেও তার রুখে খানিকটা হিমশীতল দৃষ্টিতে সামনে তাকালো ইরাম। দৃঢ় গলায় বলল, আমি এখানে থাকতে এসেছি, বেশ কিছুদিন থাকবো ইজানকে নিয়ে। কতদিন বলতে পারছি না, যতদিন না একটা কাজ পাই আর ভালোভাবে কোথাও সেটেল হতে পারি ততদিন। আর ইজানকেও একটু ডাক্তার দেখাতে হবে, বেশ কিছু টাকার দরকার আমার। তুই আমাকে ধার দে, আমি ধীরে ধীরে শোধ করে দেব। এক্সকিউজ মি, সরি আপু, বাট আপনার কি মনে হয় টাকা গাছে ধরে? এতক্ষণ ধরে নীরব থাকা মিথিলা অবশেষে নিজের আসল রূপ নিয়ে সামনে আসলো। ঠিক নিজের স্বামীর পাশে দাঁড়িয়ে ইরামের মুখোমুখি হলো। ইরামের দিকে 1 পা এগোলো মিথিলা, বলতে লাগলো, আপু, আপনাকে এখনো আপু ডেকে সম্মান দিয়ে কথা বলছি আমি, কিন্তু আপনার মনে হয় না আপনি আমাদের দেওয়া এই সম্মানটাকে টেক অফ গ্র্যান্টেড ধরে ফেলেছেন? আমার আর রাহাতের পক্ষ থেকে আপনাকে বারবার বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে নিজের বৈবাহিক সম্পর্কটা না ভাঙতে। আপনার একটা ছোট্ট দুধের শিশু আছে, সেই চিন্তাটাও আপনি করলেন না। নিজের ইচ্ছা মতো যা নয় তাই করছেন। এখন যখন ঠেকাই পড়েছেন তখন এখানে এসে হাজির। এই কথায় সায় জানালো রাহাত। মিথিলা ঠিক বলেছে আপু, তোমার আমার দিকটাও ভাবা উচিত। এত বড় সংসারটা আমি এখন একাই চালাচ্ছি। নিজের ছোট 2টো ছেলে, ইহানের পড়াশোনা, সাংসারিক খরচ তোমার থেকে ভালো কেউ বোঝে না। আমার 70,000 বেতনের চাকরিতেও হিমশিম খেতে হয়, তখন মিথিলা হেল্প করে। আমি চাই না আমার স্ত্রীকে আমার জন্য কোনো কষ্ট সহ্য করতে হোক। তোমার বুঝতে হবে আমার জীবনটাও সহজ না। আমি একা হলেও তাও একটা কথা ছিল, আমি দরকার হয় অন্য জায়গায় তোমার জন্য একটা রুম নিয়ে দিতাম, কিন্তু তোমার বাচ্চাটাকে টানার ক্ষমতা আমার নেই। স্তব্ধ হয়ে চেয়ে রইল ইরাম। মুখের কথা তার মুখেই রয়ে গেল। হাতে ঝোল শুকিয়ে গিয়েছে, অথচ ভাতটুকু আর মুখে তোলা হলো না তার। খানিকটা উত্তেজনার শব্দে এর মধ্যেই যান নড়ে চড়ে উঠেছে। উল্টো করে তাই তাড়াতাড়ি করে বাটিতে হাত ধুয়ে নিল ইরাম। শাড়ির আঁচলে হাত মুছে দ্রুত এগিয়ে গিয়ে সোফা থেকে ছেলেকে কোলে তুলে নিল। তার বুকে মুখ গুজে কুই কুই শব্দ করতে থাকলো ইজান। ছোট্ট অংশকে দোলাতে দোলাতে ইরাম বলল, তুই ঠিকই বলেছিস ভাই, দামি ব্র্যান্ডেড ফোন আর ব্র্যান্ডেড ফার্নিচার কেনার পর আসলেই বোনকে দেওয়ার মতো টাকা বাঁচে না। হাতের মুঠো শক্ত হয়ে গেল রাহাতের। প্রথমবারের মতন তার শক্ত চেহারায় বিষাদের ছায়া পড়ল। ছেলেকে নাড়াতে নাড়াতে ইরাম সূক্ষ্ম হেসে বলল, ভেবেছিলাম আজকের রাতটা অন্তত নিজের মায়ের বাড়িতে জায়গা হবে। জন্ম থেকে এখানেই বড় হয়েছি কিনা, একটু অধিকার তো আছে বল। কিন্তু যেখানে আমার হাতের ভাত হাতেই শুকিয়ে যায়, সেখানে অধিকারের বায়না বিলাসিতা। আপু, রাহাত এগিয়ে আসতে চাইল 1 পা, অথচ পাশ থেকে মিথিলা তার বাহু চেপে ধরল। ওখানেই জমে গেল সে, শুধু তাকিয়ে রইল নিষ্পলক। দৃশ্যটা পরিহাসের হাসিতে ছেয়ে ফেলল ইরামের ঠোঁট। আর দাঁড়ালো না সে। এই বাড়ির বাতাসে দম বন্ধ হয়ে যাচ্ছে। এক হাতে ইজানকে বুকে চেপে অন্য হাতে লাগেজ টেনে দরজার দিকে এগোলো ইরাম। মাঝপথে থামল, ঘুরে একবার পিছনে তাকালো নিজের ভাইয়ের দিকে। মহান আল্লাহ যদি তোকে কোনোদিন মেয়ে সন্তান দেয়, তবে জেনে রাখিস ভাই আমার। একটু থেমে সে যুক্ত করল,
মেয়েদের একটাই ঘর, কবর। রাত প্রায় 2টা বেজে এসেছে, অথচ এই স্থানের উত্তেজনায় বোঝাই দুষ্কর। তীব্র মিউজিক এবং বিটের তালে তালে দুলছে যেন গোটা পৃথিবী। তরুণ তরুণীদের উন্মত্ত হুঙ্কার, বাঁধনহারা নাচ এবং দক্ষভাবে বিট নিয়ন্ত্রণ করে বাজানো মিউজিক কেঁপে কেঁপে উঠছে চারিপাশ। লাল নীল বাতির ঝলকে চোখ ধাঁধিয়ে যায়। অ্যালকোহলের কড়া ঘ্রাণ ভেসে আসছে বাতাসে। অনেকের হাতে মোবাইল ফোন পার্টির দৃশ্য ধারণ করে চলেছে। সকলের মনোযোগ আবদ্ধ সামনের ডায়াসের উপরে কন্ট্রোল প্যানেলের পাশে দাঁড়ানো ছেলেটার দিকে। পরনে একটা পোলো টি শার্ট এবং ব্যাগিজ জিন্স। লেদার জ্যাকেটটা খুলে ফেলে রেখেছে পানির বোতলের সঙ্গে। সাদা আলোর ফোয়ারা ছুটছে তার মাথার উপর থেকে। তাতে তার গলা এবং উজ্জ্বল চেহারায় জমা ঘামের ফোঁটা চিকচিক দ্যুতি ছড়াচ্ছে। দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তাকে দেখতে। হাফ হাতা পোলো শার্টের কারণে যখনই কন্ট্রোল প্যানেলের বাটনগুলো নিয়ন্ত্রণ করছে, ইকুয়ালাইজার কমাচ্ছে বাড়াচ্ছে, তখনই তার শক্তিশালী বাইসেপস চোখে পড়ছে। অন্য হাতে কানে ধরে রেখেছে হেডফোন। মিউজিকের তালে তালে শরীর তুলছে তার। তরুণীদের ভিড় ঠিক ডায়াসের আশেপাশেই। সকলে ব্যস্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করতে। বোতাম নামিয়ে হঠাৎ করেই মাঝপথে মিউজিকের গতি কমিয়ে দিল সে। নীরব উত্তেজনা ভর করল গোটা জায়গায়। প্রত্যেকটি চোখ আবদ্ধ তার পানে। ছেলেটি একটি হাত তুলে নেড়ে মাউথপিস অন করে চিৎকার করে বলল, কাম অন এভরিবডি, লেটস ডান্স দিস নাইট অফ উইথ ডিজে আলাদিন। সমস্বরে গর্জে উঠল জনসমুদ্র। বিরাট হাসল সে। তাতে মাড়ির দুই পাশে থাকা দুটো ছুঁচলো দাঁত নজরে পড়ল, তীক্ষ্ণ সুচারু। অন্যরকম একটা আবহের প্রকাশ ঘটায় তা। আরেক দফায় চেঁচিয়ে উঠল সে, ইয়েস ডিজে আলাদিন, ডিজে আলাদিন, কাম অন ইয়েহু। এবার বিটটা ড্রপ করল সে। বিকট জোরালো আওয়াজে বুক কেঁপে উঠল। সঙ্গে সহস্র মানুষ লাফিয়ে উঠল উন্মত্ত উত্তেজনায়। এত কিছুর মাঝেও নিজের পকেটে ভাইব্রেট হতে থাকা ফোনটার অস্তিত্ব ঠিকই টের পেল সে। বোর্ডে মিউজিক কন্টিনিউ রেখে হেডফোন নামিয়ে অপর হাতে দ্রুত ফোনটা রিসিভ করল সে। হ্যাঁ মম। এখনো শো শেষ হয়নি, বাড়িতে আয়, তোর সাথে জরুরি আলাপ আছে। তুমি কি বলছো? আমি কিছুই শুনতে পাচ্ছি না। ওকে, গুড নাইট মোস্ট গর্জিয়াস মম অন প্ল্যানেট আর্থ। স্লিপ টাইট অ্যান্ড নেভার কল মি ব্যাক। লাভ ইউ। ফোনটা কেটে দিল সে। একপাশে ছুঁড়ে ফেলে নব উদ্যমে কাজে মনোযোগ দিল। যত বিট বাড়ালো ততই বাদনহারা হয়ে নিচে উঠল গোটা জগৎ। ডিজে আলাদিন, আসল নাম সাইবান আলাদিন। প্রফেশনের ক্ষেত্রে আলাদিন টাইটেলটাই ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সাইবান। অন্য নামটা শুধুমাত্র কাছের মানুষদের জন্যই বরাদ্দ। তার অনন্য নামটার জন্য অবশ্য সবসময়ই বন্ধুমহলে খোঁটা খেয়ে এসেছে সে। এই যেমন আজ শোয়ের পরপরেই যখন ডাফেল ব্যাগ হাতে বেরিয়ে আসলো, তখনই সামনে থেকে ডাক ছুটে এলো, কিরে আলাদিন, তোর চেরাক কোথায়? রাস্তার ধারে পার্ক করে রাখা গাড়ির বনেটের উপরে বন্ধুদের আড্ডা জমেছে। পায়ে নিয়ে বাংলার শেষ নবাবের ভঙ্গিতে শুয়ে আছে নীরব। তার শিষ্য আফনান নিজের বিরাট ইঁদুরে দাঁত কেলাচ্ছে। গ্রুপের তুলনামূলক ভদ্র সদস্য অনুরাগ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরও কয়েকজন ছেলে আছে যারা মাঝে মাঝে সাথে থাকলেও ঠিক উল্লেখ করার মতন বন্ধু নয়। বিশেষ কাছের এই কয়জনই। সাইবান নিজের আধ ভেজা চুলে আঙুল চালিয়ে গাড়িটার কাছে এসে দাঁড়ালো। একেবারে অতর্কিতে সপাত করে আফনানের পেছনে চটাস চটাস দুটো চপাট বসিয়ে বাঁকা হেসে বলল, এই যে আফনানের পিছনে ভরে রেখেছি, খুঁজে দেখবি? তওবা তওবা তওবা। আঁতকে উঠল নীরব। অপরদিকে নিজের পিছন ডলতে ডলতে আফনান আঙুল তুলে অভিযোগ জানালো, আমি শিওর এই ব্যাটা জেন্ডারের প্রবলেম আছে। তোরা লিখে রাখ আমার কথাটা। পুরুষের শরীরের ভেতর আসলে একটা ভাই আপু। দাঁতে ঠোঁট কামড়ে আফনানের উপরে ঝুঁকে এলো সাইবান। ঘাড়ে চিবুক রেখে বন্ধুর চোখে চোখ তাকিয়ে হঠাৎ করে তর্জনী তুলে ছুঁয়ে দিল সে আফনানের কপাল।
সেই লম্বাটে আঙুল বয়ে নামলো ঘাড় অব্দি। হিসিয়ে উঠে জিভে ঠোঁট ভিজিয়ে সাইবার গান ধরল। পরে না চোখের পলক টুম, কি তোমার রূপের ঝলক, হায় দোহাই লাগে মুখটি ঢাকো, তোমার একটি আঁচলে ঢাকো, আমি সেন্স হারাবো, ডেড হয়ে যাব, সেভ করতে পারবে না কেউ। কিস করে ফেলবে? কেউ ওকে থামা, ও আমাকে কিস করে ফেলবে। সাইবার নিজের মুখটা আফনানের কাছাকাছি নিতেই লাল টকটকে হয়ে বান্দা লাফিয়ে সরে গেল। ঠাস করে বাড়ি খেলো গাড়ির বডিতে। কোমর চেপে ধরে হাঁটু ভেঙে আধবসা হয়ে পড়ল সে রাস্তার মাঝেই। বৃদ্ধাঙ্গুলে নিজের ভেজা ঠোঁট মুছে নিয়ে হাসতে হাসতে নীরবের দিকে তাকালো সাইবান। চিরাক লাগবে তোর? বের করবো স্যালাইন? ও ভাই, আমাকে ছেড়ে দে, হাব্বা কেঁদে বাঁচি। আমার গার্লফ্রেন্ড জানতে পারলে এবার আর ওকে কিছুতে বিশ্বাস করাতে পারবো না। আমি কে না। দুই হাত জুড়ে হাহাকার করে উঠল নীরব। তার সুন্দর নামটা সাইবান মুখে নেয় না। নীরব শব্দের ইংরাজি অর্থ সাইলেন্ট, কিন্তু সেটা বেশি সুন্দর শব্দ বলে পছন্দ না। সাইলেন্টকে বিকৃত করে সে জানিয়েছে স্যালাইন। এমন আজগুবি কাণ্ড তাদের বন্ধুমহলে একমাত্র সাইবানের দ্বারাই সম্ভব। সব থেকে সুদর্শন, সব থেকে মজাদার, সব থেকে জোকার, সব থেকে সিরিয়াস, সব থেকে রাগী, সব থেকে দয়ালু, সব থেকে আত্মার বন্ধু, সবটাই সাইবান আলাদীপ। তোদের সারাদিন এসব ফাত্রামি করা ছাড়া আর কাজ নেই ভাই। এতক্ষণে মুখ খুলল চুপচাপ সদস্য অনুরাগ। সাইবান ততক্ষণে নীরবকে ঠেলে গাড়ির বনেটে উঠে বসেছে। পকেট থেকে সিগারেট বের করে নীরবের কাছ থেকে লাইটার নিয়ে ধরাতে ধরাতে সে বলল, হ্যাঁ অনুরাগ দাদা, দরবেশ বলছেন বালকগণ ফাজলামি করিও না, শুধু বলো আফা আর এগিয়ে যাও, জীবনে একটা ঠাটা পড়া আছাড় খাও। অট্টহাসির রোল পড়ে গেল চারপাশে। গড়াগড়ি খেলো এক একজন। গম্ভীর অনুরাগ অবধি হাসতে বাধ্য হলো। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সে সাইবানকে বলল, তুই কোনোদিন টায়ার্ড হোস না বড়। কারেন্টে আমার শরীর ছিনিমিনি করে। এইসব কারেন্ট হলো বিবাহ বাসার পূর্ণ লক্ষণ। বিজ্ঞের ভঙ্গিতে কথোপকথনে যোগ দিল নীরব। সাইবান হাঁটুর উপরে হাঁটু তুলে বসে সিগারেটের লম্বা টান দিয়ে ধূসর ধোঁয়া ছাড়ল বায়ুতে। তারপরেই খিলখিল করে হেসে উঠল। বিবাহ? তাও আমি? শেখ ও মা, এতে খেক করার কি আছে? বিয়ে শাদী করবি না নাকি তুই? সারা জীবন কুমার থাকবি, নাকি আবার জীবনটা চেরাকের দৈত্যের সাথে কাটানোর প্ল্যান করেছিস? এতক্ষণে সম্বিত ফিরে পাওয়া আফনান বলল পাশ থেকে। সাইবান সিগারেটে পরপর কয়েকটা শুকটান দিয়ে আফনানের কাঁধে হাত জড়িয়ে কাছে টেনে বলল, শোন দোস্ত, এইসব বিয়ে শাদী হলো একটা স্ক্যাম, বুঝেছিস? কি সুন্দর মজার মজার লাইফ যাচ্ছে বল। কোনো দরকার আছে বিয়ে নামক শিকল গলায় জড়িয়ে সেটা অন্য একটা মেয়ের হাতে তুলে দেওয়ার? তাছাড়া আমি বিয়ে করব সবার পরে। তোরা যখন বাপদাদা হয়ে যাবি তখন আমি হব তোদের মেয়েদের সুগার ড্যাডি। কি ডেঞ্জারাস মাল! এই তোর সাথে আমার আজকে থেকেই ডিভোর্স। আঁতকে উঠে বলল নীরব। তাতে অট্টহাসি হেসে নিজের সিগারেটে মনোযোগ দিল সাইবান। অনুরাগ এবার হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করল। ওকে গাইজ, রাত 3:30 বাজে। কারো বাসায় যাওয়ার প্ল্যান আছে নাকি এখানেই টাল হয়ে থাকবেন? আগে ভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু পার্সেল করে আপনাদের সবার যার যার বাসার দরজায় ডেলিভারি দিয়ে আসতে পারবো না। আগে একবার ধরা খেয়েছি, কেলোর কিত্তে করবেন আপনারা আর আপনাদের আব্বা মার কাছে ধরা খাবো আমি? অনেক হয়েছে মুরব্বি। এই যে দাদা কথা শুরু করেছে, দাদার কথা শুনতে হয়, ঘরে ফিরে যেতেই হবে। বলে গাড়ির বনেট থেকে লাফিয়ে নেমে পড়ল সাইবান। একটা সিগারেট শেষ, আরেকটা তুলে ঠোঁটে গুজে বাকিদের উদ্দেশ্যে হাত নাড়ালো সে। মা জননী আমার ফোনের উপর ফোন দিয়ে মাথা নষ্ট করে দিয়েছে, তাই আমি আগে গেলাম। লাভ ইউ গাইস, কিস ইউর গার্লফ্রেন্ডস, সালাম ইউ প্যারেন্টস অ্যান্ড শেট অন টয়লেটস, নট ইন ইউর প্যান্টস, বাই। অনুরাগ গেল সাইবানের পিছু পিছু বেশ কিছুটা দূরত্বে এগিয়ে দিয়ে আসতে। বাকিরা পিছনে বসে হাসি মুখে চেয়ে রইল। এই ছেলেটার মাঝে অদ্ভুত ক্ষমতা আছে, হাসি মেলানোর ক্ষমতা, যা সবাই পারে না।
সাইবান যখন বাড়িতে ফিরল তখন পূব আকাশে আলো ফুটতে শুরু করেছে। কমলাভ রশ্মি ছড়িয়ে যাচ্ছে রংধনুর মতন। নিজের গাড়িটা সে গ্যারেজে পার্ক করলো। ঠোঁটে তখনও সিগারেট ঝুলছে। আজকের রাতের 3 নম্বরটা মাঝ রাস্তায় ধরিয়েছে। সিগারেট নিয়ে ভেতরে ঢুকলে তার অভিজ্ঞ ডক্টর জননী আর আস্ত রাখবেন না। সেই ভেবে সে গাড়িতে বসেই পুরোটা ফুঁকে শেষ করে তারপরে বাইরে এলো। তার কন্ট্রোল বক্স, যন্ত্রপাতি, অন্যান্য জিনিস সব গাড়ির পেছনে আছে। সেই সব পরে বের করা যাবে। আপাতত শুধু ডাফেল ব্যাগটা নিয়ে বেরোলো সে। লম্বা একটা ঘুম দিতে হবে, শরীর আর চলছে না। হেলে দুলে শীষ বাজাতে বাজাতে বাড়ির দরজায় গিয়ে পৌঁছালো সে। রাতের দরজাটা বন্ধ থাকে, তার কাছে তাই সব সময় অতিরিক্ত চাবি থাকে। সেটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে সাইবান অবহেলায় ডাফেল ব্যাগটি ছুঁড়ে ফেলল সোফায়। নিজের জ্যাকেট খুলে নিতে নিতে এগুলো কিচেনের দিকে। তার জন্য ফ্রিজে সব সময় কোল্ড ড্রিঙ্কস বোঝাই করে রাখা হয়। খেয়ে মাথাটা ঠান্ডা করে একেবারে সোজা বিছানায় যাবে এমন পরিকল্পনা থেকেই কিচেনের কাছে যেতেই মৃদু শব্দ কানে এলো সাইবানের। শেষ বন্ধ হয়ে গেল তার। কারো হেঁটে চলার আওয়াজ, সঙ্গে কাঁচের পেরিচে চামচ ঠোকানোর টুংটাং মিষ্টি ধ্বনি। তার মা সাধারণত এই সময়টা জেগেই থাকেন না, কাজের মেয়েটা থাকতে পারে। তেমন একটা পরোয়া না করেই কিচেনে ঢুকলো সাইবান। সামনের অপ্রত্যাশিত দৃশ্যটি তাকে ক্ষণিকের জন্য জমিয়ে দিল। কিচেনে কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে এক রমণী। হালকা গোলাপি সুতির শাড়ি শরীরে জড়ানো, চুলগুলো খানিকটা অগোছালো, শ্যামবর্ণ চেহারায় অদ্ভুত একটা মলিনতা। শরীরটা প্রয়োজনের তুলনায় একটু বেশি রুগ্ন। ফিনফিনে কবজিতে অতিরিক্ত বড় সাইজের চুড়ি দেখেই বোঝা যায়। এক হাতে কাঁথায় মোড়ানো কিছু একটা ধরা, বাচ্চা বোধ হয়। অপর হাতে কাউন্টারের উপরে রাখা একটা পিরিচ থেকে ছোট ছোট করে কাটা কিছু স্ট্রবেরি কাঁটা চামচ দিয়ে তুলে খাচ্ছে সে নিঃশব্দে। কোলের বাচ্চাটাকে আলতোভাবে দুলিয়ে যাচ্ছে শরীরের সাথে সাথে। সাইবান চেয়েই রইল দীর্ঘক্ষণ। তার উজ্জ্বল চেহারায় হুট করে একটা প্রগাঢ় শীতল ছায়া ভর করল। একদম নির্বিকারভাবেই সে বলে উঠল, ইরাম আপু। চমকে গিয়ে মুখ তুলে তাকালো ইরাম। খানিকটা প্রসারিত দৃষ্টিতে দেখল সামনে দাঁড়ানো ছেলেটিকে। না চাইতেও আপাত মস্তক পর্যবেক্ষণ করতে বাধ্য হলো। নিতান্তই কম বয়সী, আধুনিক গোছের তাগড়া যুবক, বেশভূষায় স্পষ্ট। একটা টি শার্ট আর ঢোলা কালো জিন্স পরনে, সেটার আবার হাঁটুর দিকটা ছেঁড়া। ফ্যাশনটা ইরানের চেনা কেমন, রিপড জিন্স বলে ওটাকে। যদিও ছেঁড়া কাপড় পরার কোনো অর্থ ইরাম খুঁজে পায় না। ছেলেটার মুখটা তীক্ষ্ণ, একদম ক্লিন শেভড। ত্বকের রঙটাও হলদেটে ফর্সা, ঠিক চন্দন কাঠের মতন। বাংলাদেশি প্রবীণদের জন্য একদম আদর্শ চেহারা, যার জন্মের পরেই হয়তো বলা হয়েছিল ঘরে চাঁদের টুকরো এসেছে। বাড়াবাড়ি রকমের পুরুষালী সৌন্দর্য, যা একদম পছন্দ নয় ইরামের। হালকা ভেজা চুলগুলো তার কপালে ছড়িয়ে আছে, তাতে ঢাকা ভ্রুতে স্পষ্টত জলজল করছে একটা ধাতব রিং। আইব্রো পিয়ার্সিং। আরেকটা অপছন্দের জিনিস, অরণ্যর পরে এই একটা মানুষ যার বাহ্যিক অবয়ব ইরামকে কেমন যেন দম বন্ধ করার অনুভূতি দেয়। আগে এতটা হতো না, তবে অরণ্যর সাথে সংসার করার পর জিনিসটা বেড়ে গিয়েছে ট্রমার মতো। অস্বস্তিগুলো চেপে ইরাম হালকা গলায় বলল, ভালো আছো আলাদিন? সাইবানের 2 হাতের মুঠো শক্ত হয়ে এলো। তাকে এই নামটায় বাড়িতে কেউ ডাকে না, কারণ ছোটবেলা থেকেই খেপানোয় হম্বিতব্বি করত সে। তাই পরিবার আর চেনা পরিচিত সকলেই তাকে সাইবান বলেই ডাকে। পারিবারিক সদস্যদের মধ্যে একমাত্র ইরাম মেয়েটাই তাকে আলাদিন বলে ডাকে। অনেকবার মানা করেছে সে, অথচ মেয়েটি বরাবর তাকে বলে এসেছে এই আলাদিন নামটা নাকি সুন্দর। আপনাকে দেখতে পাবো ভাবিনি। মুন্সিবাড়িতে বেড়াতে এসেছেন? বলতে বলতে হেঁটে ফ্রিজের কাছে গেল সাইবান। ভেতর থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান বের করে চুমুক দিল। কৌতূহলী দৃষ্টিতে পিছনে তাকালো। যেখানে দাঁড়িয়ে আছে ইরাম, তার বুকে অতি যত্নে ঠেকিয়ে রাখা ছোট্ট বাচ্চাটার মুখ দেখা যাচ্ছে না। অথচ হঠাৎ করেই সাইবানের দেখতে ইচ্ছে করছে। না, বেড়াতে আসিনি, থাকতে এসেছিলাম। থাকতে পারিনি তাই চলে যাচ্ছিলাম, তখন খালামণির সাথে দেখা।
সেই নিয়ে এসেছে তোমাদের বাসায়। ইরামের অতি সৎ জবাব শুনে চুমুক দেওয়ার মাঝপথে কেসে উঠল সাইবান। সে আঁচ করতে পেরেছিল ঘটনা কিছুটা এমনিই হবে। ওই বাড়ির মানুষগুলোর সঙ্গে তার পরিবারের সম্পর্ক বিশেষ ভালো নয়, বহু বছর যাবৎ। সাইবান স্কুলে থাকতেই ইরাম এই বাড়িতে আসা ছেড়ে দিয়েছিল, আজ এসেছে, তার মানে ঘটনা গুরুতর কিছুই। তবে এইভাবে স্বীকার করে নেবে সেটা সাইবান আন্দাজ করেনি। কয়েক মুহূর্ত সে বুঝতে পারল না সে কিভাবে ইরামের সাথে কথা বলবে। 5 বছরের বেশি হয়েছে তার ইরামের সঙ্গে কথা হয় না। বিয়েতে অবশ্য নিমন্ত্রণ পেয়েছিল, মায়ের জোড়াজড়িতে গিয়েছিল 1 ঘন্টার জন্য। অন্যান্য অতিথিদের মাঝে থেকে দূর থেকে এক পালক বউ সাজে ইরামকে দেখেই চলে এসেছে, এইটুকুই। বিয়ের পর তো একদমই যোগাযোগ হয়নি। সত্যি বলতে ইরামের অস্তিত্ব সে ভুলেই গিয়েছিল প্রায়। আজ দেখে একে অপরকে কেমন যেন অপরিচিত লাগছে। সে নিশ্চিত ইরামেরও তেমনটাই লাগছে। থাকতে এসেছেন মানে? আর এটা আপনার বাচ্চা? তর্জনী তুলে ইজানের দিকে ইঙ্গিত করল সাইবান। ইরাম এবার সোজা হয়ে দাঁড়ালো, বুকে লেপ্টে থাকা আধঘুম ইজানকে আরেকটু তুলে ভালোভাবে ধরে জানালো, ওর নাম ইজান। ও, ম্যাচ করেছে আপনার সাথে। ইরাম ইজান। থ্যাঙ্কস। থাকতে এসেছেন এটার অর্থ বললেন না। আপনার হাজবেন্ড কোথায়? আরেক দফায় ঝটকা খেল সাইবান। আজ তার সাথে হচ্ছেটা কি? এই ইরাম মেয়েটা কি পণ করে এসেছে তাকে অবাকের উপর অবাক করবে? নিজের ডিভোর্সের কথাও কেউ এত স্বাভাবিকভাবে কেমন করে বলে? এই তাহলে কারণ মুন্সি বাড়িতে তার জায়গা না হওয়ার? বাঁকা একটি হাসি ফুটল সাইবানের ঠোঁটে। একদম হঠাৎ করেই সে বলল, আপনি তাহলে ফাইনালি বুঝতে পেরেছেন অসহায়ত্বর মানে? ভ্রু উঁচু হলো ইরামের। সাইবানের কথার ধাঁচটা তার ভালো লাগেনি। ইজানকে কাঁথায় আড়াল করে নিয়ে সে সরাসরি তাকালো ছেলেটার দিকে। তুমি কি বলতে চাইছো আলাদিন? পরিষ্কার করে বলো। এটাই যে মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু থাকার পরেও মনে হয় তার কাছে কিছুই নেই। নিরেট একাকিত্বের ভয় তাকে ঢুকরে শেষ করে। সাইবান 2 হাত মেলে খানিকটা নাটকীয় ভঙ্গিতে বলল। তার ঠোঁটের হাসিটা ক্রমশ বিস্তৃত হলো। সুচারু চোখে ইরাম আর এক নজর আড়ালে থাকা ইজানকে দেখে সে যুক্ত করল, আপনি অবশেষে একাকিত্ব টের পেয়েছেন। যাই হোক, এনজয় দ্য নাইট। আমার ভীষণ ঘুম পাচ্ছে। ভাগ্যে থাকলে পরে দেখা হবে। 2 হাতে স্যালুট ঠোকে শীষ বাজিয়ে বেপরোয়া ভঙ্গিতে কিচেন থেকে বেরিয়ে গেল সাইবান। ইরাম নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে ছেলেটার চলার পথে তাকিয়ে রইল। সাইবানের শেষ কথাগুলো তার ভেতরের কোথাও একটা আঘাত করেছে, যেন ছেলেটা কোনো কারণে ইরামের উপরে রেগে আছে, যার সাথে ঠিকমতো কথাই হয়নি বহু বছর যাবৎ। তার অজানা ক্রোধের কারণটা ইরাম হাজার ভেবেও উন্মোচন করতে পারল না। বেশি ভাবার সময়ও অবশ্য সে পেল না। ইজান কেঁদে উঠতে ছেলের দিকে মনোযোগী হতে হলো তাকে। দুপুরবেলা এমনিতে শো শেষ করে এসে সাইবান সন্ধ্যার আগে ঘুম থেকে ওঠে না, তবে আজ দুপুর 2টোর আগেই তার ঘুম ভেঙে গেল। অনেক চেষ্টা করেও পুনরায় ঘুম ফিরিয়ে আনা গেল না। তাই উঠে পড়ে একটা লম্বা গোসল সেরে সে নিজের রুম থেকে বের হলো। ভীষণ ক্ষুধা লেগেছে। গত প্রায় 12 ঘন্টা যাবৎ পেটে কিছুই পড়েনি। দ্রুতই সে ডাইনিং রুমে চলে এলো। জানে খাবারের আয়োজন হবে আজ, না হলেও অবশ্য তার জন্য সব সময় হটপট ভর্তি থাকে। আজও ব্যতিক্রম নেই। টেবিল ভর্তি সুস্বাদু খাবারের পদে ভাত খিচুড়ি দুটোই আছে, কারণ সাইবানের খিচুড়ি পছন্দ। ডিম ভাজা, মুরগির তরকারি, খাসির কাবাব, স্যালাড আর আচার। আরও কিছু ছোটোখাটো শাকসবজির পদ আছে, যেসবের প্রতি মনোযোগ দেবার প্রয়োজন বোধ করল না সাইবান। চেয়ার টেনে ধপাস করে বসে পড়ল সে। দ্রুতই প্লেটে পাহাড়ের মতন খিচুড়ি বেড়ে নিয়ে আমের আচারের দিকে হাত বাড়ালো। অপর পাশে চেয়ারে বসে ছেলের কর্মকাণ্ড দেখলেন ডক্টর সামিয়া মুন্সি। হাসপাতালের ইমার্জেন্সি থেকে তিনি আধ ঘন্টা আগেই ফিরেছেন। বিকেল নাগাদ আবারও চলে যেতে হবে বিধায় পরিপাটি শাড়ি বদলাননি। চশমার আড়াল থেকে ভ্রুকুটি করে তিনি দেখলেন কিভাবে সাইবানের ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। কতবার বলেছি গোসলের পর ভালো মতো মাথা মুছতে হয়,
নতুবা ঠান্ডা লাগবে। নিজেই উঠে গেলেন সামিয়া। রুম থেকে টাওয়াল নিয়ে এসে মায়ের কথায় পাত্তাই না দেওয়া ছেলের মাথায় চাপলেন। ধীরে ধীরে সযত্নে মুছে নিতে লাগলেন। শুকিয়ে এলো চুলের পানি। সাইবান আস্ত একটা কাবাব মুখে দিয়ে এলিয়ে বসে নিজের জননীর দিকে চেয়ে বলল, আমি মুছে ফেললে তো আমার গর্জিয়াস মম এভাবে সুন্দর করে মুছে দিত না বলো? একজন বিউটিফুল লেডির হাতের ছোঁয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাইছি না। হাতের ছোঁয়াটা মাঝে মধ্যে তোর গালে পড়লে ভালোই হয় বল। তাহলে যদি ফোনটা কল করার জন্য খোলা পাওয়া যায়। ওহ মম, তুমি বোঝো না, তুমি না ডাক্তার। এই দেখো, আমি ফোন বন্ধ করে ফেললে তোমার টেনশন হয়, সেই টেনশনে তোমার রক্ত চলাচল বাড়ে, রক্ত সঞ্চালন বাড়লে শরীরের ত্বক জেল্লাদার হয়, একদম লাল লাল গ্লো মারে। আফনানকে দেখেছো না, ওই যে লাল মুরগিটা, একদম ওর মতন। তখন তোমাকে দেখতে হুড়পড়ি সখিনা বিবির মতো লাগে। আমি ইনডাইরেক্টলি তোমার সৌন্দর্য বাড়াতে ভূমিকা রাখছি, বুঝেছো? আর টেনশনে যে কোলেস্ট্রল বাড়ে, রক্তচাপ উঠে যায়, তার বেলা অর্ধেক জ্ঞান নিয়ে ঘুরিস কেন গর্ধপ? ছেলের মাথায় চাটে দিতেই খিলখিল করে হেসে উঠল সাইবান। অদূরে চেয়ারে বসে দৃশ্যটি চোখ মেলে দেখল ইরাম। কি সুন্দর একটা সহজ সম্পর্ক মা ছেলের মাঝে, একদম বন্ধুর মতন। এরকম কোনো সম্পর্ক কি সে ভবিষ্যতে ইজানের সঙ্গে গড়তে পারবে? সামিয়া নিজের চেয়ারে ফিরে এলেন। সকলেই খাওয়া শুরু করেছে। তিনি ইরামের প্লেটের দিকে তাকালেন। কতটা অল্প পরিমাণে খাবার নিয়েছে সেটা দেখে অসন্তোষ চালালেন। ইরাম, কাজটা ভালো করছিস না মামুনি। তোর শরীরের তো একটার প্রয়োজন আছে নাকি? উপরন্তু বেস্ট ফিডিং করাস। এটুকু মাত্র খাবারের শরীরে নিজের চাহিদা মেটাবে নাকি অতিরিক্ত শক্তির যোগান দেবে বলতো? বলতে বলতে তিনি বেশ খানিকটা পুষ্টিকর স্যালাড এবং আরও কিছু কাবাব ইরামের প্লেটে তুলে দিলেন। বেশি বেশি প্রোটিন খেতে হবে, সঙ্গে সুষমভাবে সব কিছু। তোর চেহারাই বোঝা যাচ্ছে প্রেগনেন্সিতে অপুষ্টিতে ভুগেছিস। না খালামণি, আমি ঠিক আছি, খাচ্ছি। আস্তে করে জবাব দিল ইরাম। সাইবান নিজের প্লেটের খিচুড়ি চামচ দিয়ে খেতে খেতে একবার আর চোখে ইরামকে দেখলেও বিশেষ কোনো মন্তব্য করল না। সামিয়া খাবার বেড়ে দেয়া সুগন্ধাকে বললেন, সুগন্ধা, আমি চলে যাওয়ার পর মনে করে কিন্তু সন্ধ্যায় ইরামকে হালকা নাস্তার সাথে ফল দিবি, খানিকটা দই রাখবি সাথে, যেন পারফেক্ট ব্যালেন্স থাকে। আর করিমকে আমি বাজারে পাঠিয়েছি, এলে চেক করে দেখিস লিস্ট ধরে। কিছু ফর্মুলা মিল্ক লিখে দিয়েছি, ওগুলো এনেছে কিনা। ঠিক আছে আম্মা, আপনি একটু টেনশন নিয়েন না, আমি সব সামলাই নিব। কথোপকথন শুনে কান খাড়া করে ফেলল ইরাম। দ্রুত বলল, না না খালামণি, এত কিছু করতে হবে না তোমাকে। ইজান ঘুমিয়েছে, ওর ঘুম ভাঙলেই আমি চলে যাব। কোথায় যাবি? খালার প্রশ্নে থমকালো ইরাম। চোখ পিট পিট করে খানিকটা দ্বিধা নিয়ে শেষে উত্তর করল, ঠিকানা তো একটা হবেই, তাই না? আমার আগের মেসটা খুব সম্ভবত এখনো খালি আছে। না থাকলেও সমস্যা নেই, রুমমেট মেয়েটা ভালো, ওর সাথে কয়েকটা দিন থাকা যাবে। আজীবন তো সবার জন্য ব্যবস্থাই করে এসেছিস, আর কত? ইরাম হাতের মুঠো শক্ত করে ফেলল। নিজের প্লেটের দিকে চেয়ে বলল, আর কারোর কথা জানি না, কিন্তু আমি সত্যিই কারোর উপর বোঝা হতে ইচ্ছুক না খালামণি। তুমি আমাকে তোমার বাসায় একটা রাত থাকতে দিয়েছো, এর কৃতজ্ঞতা আমি কেমন করে মেটাবো জানি না। আমায় আর ঋণী করো না। যার আপন মানুষেরাই দায়িত্ব এড়িয়ে গিয়েছে, তার প্রতি তোমার কোনো কর্তব্য নেই। হ্যাঁ, সে যে অসহায় মেয়েটার প্রতি সকল দায়িত্ব স্বামী, ভাই, পরিবার সবাই এড়িয়ে গিয়েছে, সেই মেয়েটার প্রতি আমার কোনো দায়িত্ব নেই, কিন্তু আমার ঘরের বউয়ের জন্য আছে। ইয়াক, থু। দাঁতের নিচে এলাচে কামড় পড়ায় ঠিক ওই মুহূর্তেই ছটকা দিয়ে উঠল সাইবান। হাতের চামচটা তার মেঝেতে পড়ে ঝনঝন শব্দ তুলল, অথচ মুখের এলাচ তার মুখেই রয়ে গেল। বিস্ফারিত দৃষ্টিতে সে তাকালো নিজের মায়ের দিকে। কি বললে তুমি মম? মাই ফিউচার ডটার ইন ল। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট বাডি। স্মিত হেসে ছেলেকে ঠিক তার স্টাইলেই জবাব দিলেন সামিয়া। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।
এই পর্বে পরিচালনা ও সহযোগিতায় ছিল সুজয়তা ভাই, এডিটিং এবং পরিচ্ছদ অঙ্কনে বাদশা স্টুডিও। এটি ছিল আমাদের চ্যানেলের প্রথম গল্পের প্রথম পর্ব। আজকে আমাদের গল্পে নায়কের চরিত্রে ছিলেন সুজয়, নায়িকা চরিত্রে ছিলেন রিমি, কথকের ভূমিকায় ছিলাম আমি স্বাগতা, নায়কের মায়ের চরিত্রে ছিলেন অতসী, সুগন্ধা চরিত্রে ছিলেন বিমেঘ, নার্সের চরিত্রে ছিলেন আরিফা, মিথিলা চরিত্রে ছিলেন ইভামণি, রাহাতের চরিত্রে ছিলেন সম্রাট, আফনানের চরিত্রে ছিলেন জয়, নীরবের চরিত্রে ছিলেন সাব্বির, আর সব শেষে অনুরাগ চরিত্রে ছিলেন বাদশা। এইভাবেই পাশে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।